স্বাগত আজকের বাংলাদেশে। আপনাদের সঙ্গে আছে আমি খালেদ মহিউদ্দিন। আইন অধিকার প্রতিষ্ঠার সর্বশেষ স্থান আদালত। রাজনীতির প্রশ্রয় সেই আশ্রয় কখনো কখনো অমসৃণ হয়ে পড়ে, তাই ৭১-এর দেশি ঘাতকদের বিচার পেতে লাগছে ৪ দশকের বেশি সময়। বিচারের বিষয়ে মাঠে রাজনীতিও গিলতে হয় আমাদের। এসব নিয়ে আজকের আলোচনা আইন ও আস্থা। কথা বলতে স্টুডিওতে আছেন প্রবীণ আইনজীবী ব্যারিস্টার রফিকুল হক, প্রবীণ আইনজীবী ব্যারিস্টার এমামুল ইসলাম এবং আইন বিশেষজ্ঞ ডক্টর শাহদিন মালিক। স্বাগত আপনাদের। ব্যারিস্টার রফিকুল হক, যুদ্ধাপরাধের বিচার বলুন বা অন্যান্য বিষয়ে বড় বড় নেতা নেত্রীদের বিরুদ্ধে কোনো অভিযোগের বিচার, এসব ক্ষেত্রে আমরা বিচারাধীন বিষয়ে অভিযুক্তদের পক্ষে মাঠের কর্মসূচি দেখি, যেটার অন্যতম হচ্ছে হরতাল। এটাও কি আইন অধিকারের মধ্যে পড়ে কিনা? অনেক সময় আপনাকেও বড় অনেক নেতা নেত্রীদের পক্ষে আইনজীবী হিসাবে দাঁড়াতে হয়। মাঠের কর্মসূচি কি আপনাকে কোনো উৎসাহ সে সময় দেয় কিনা? বা না, মাঠের কর্মসূচি আমি বলি, আমাদের দেশের সবচেয়ে দুঃখের ব্যাপার হচ্ছে যে বেসিক জিনিস, রুল অফ ল, এইটাই মেনে চলবে, যে আইন সবার জন্য সমান। এইটুকু যদি আমরা এইটুকু শ্রদ্ধা থাকতো তাহলে এত প্রবলেম হতো না। আপনি সব বাদ দেন, খুব সামান্য জিনিস বলি, ডান দিক থেকে যত গাড়ি যায় দেখবেন আয়দার পুলিশের আর জজ সাহেবদের, রেট না দিয়ে পুলিশ বা জজ সাহেব। এবং ওইটা বন্ধ করার জন্য মিন্টু রোডে ওই ব্রেক দিল, সেও ভেঙে ফেলে দিল, তো সেটা তুলে ফেলে দিয়েছে। আইন যদি আপনি না মানেন, রুল অফ ল বলতে যা বুঝি, ইট ইজ এভরিবডি শুড অ্যাডিয়ার টু দ্য রুল অফ ল। সেইটুকু না করলে কখনোই কিছু হতে পারে না। আর আমি আর একটা কথা বলি, যে আমরা শুধু পলিটিক্স 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 নিয়ে তো মানুষ পেটের ভাত হবে না। তো আমাদের দেশে কি করে এমপ্লয়মেন্ট জেনারেশন হবে, কি করে আমাদের আয় বাড়বে, এটা নিয়ে দুই পার্টির কারোর কোনো আমি দেখি না, কোনো রকম প্রপোজাল বা তাদের নীতি আছে দুই পার্টির কোথাও। এই দুই পার্টির কোথাটাই নেই। স্যার, আপনি যখন এই কথা বলছিলেন তখন আমাদের একজন দর্শক একটা জিনিস আসলে আরেকটু আমাদের প্রশ্নের সাথে একটু সাপ্লিমেন্ট করেছেন। সেটা হচ্ছে যে আইনের সবকটি প্রক্রিয়ায় জামাতে ইসলামী বা অন্যান্য দলগুলি অংশগ্রহণ করে, কিন্তু আবার বিচার হওয়ার পরে বা মানে রায় বের হওয়ার পরে যে তারা হরতাল ডাকে বা পাবলিক সাফারিং এর যে ব্যবস্থা করে, এইটা কিভাবে স্যার? না, এই হরতাল তো কখনোই গ্রহণযোগ্য না। কারণ আমি বললে আমার আবার রিস্ক আছে, কারণ আমার পাশেই হচ্ছে, পাশের বাড়িটাই হচ্ছে জামাতের কি ওটা শিবিরের আমার পাশের বাড়িটা, আমার বলার রিস্ক কি আছে। কিন্তু কথা হচ্ছে এই যে কাল পরশু যে হরতাল ডেকেছে, তা আমার কাল একটা মিটিং আছে, বলছে অ্যাম্বুলেন্স পাঠাবো। ইম্পসিবল, আমি গাড়ি নিয়ে যাব। ওই হরতালে যদি আমরা রেসপন্স করি তো এর চেয়ে দুঃখের আর কিছু থাকবে না। জামাতের হরতালের এই নিজামী নাকি মারা গেল, ফাঁসির আদেশ, এর জন্য যদি হরতাল হয়, সেই হরতাল যদি আমরা সত্যি অবজার্ভ করি, তার চেয়ে দুঃখের আর কিছু থাকতে পারে না। বেশ, এমামুল ইসলাম, আইনের প্রতি আমাদের এই আস্থাটা কি মানে কিভাবে ফিরিয়ে আনা যায়, বা আমাদের নাই কেন আসলে, মানে বা কারো নাই কেন, এটা যদি একটু বলতেন। বা যে আসলে বিচারে গিয়ে ঠিক তার পছন্দের রায়টা পায় না, সে একটু অনাস্থা দেখায়, এটা কিরকম? হ্যাঁ, একটা বিষয় তো আছে যে কি ওই সালিশ মানি, কিন্তু তাল গাছটা আমার থাকতে হবে, একটা কথা আছে না, তার তাল গাছটা আমার থাকতে হবে। তো এই অ্যাপ্রোচ অ্যান্ড অ্যাটিটিউড, এটা তো খুবই আপনার আইনের শাসনের পরিপন্থী। অতএব এই আমরা বাংলাদেশে অনেক সংগ্রাম এবং অনেক ত্যাগ স্বীকারের মাধ্যমে যে স্বাধীনতা পেয়েছি, একটি সংবিধান পেয়েছি, মানবিক মর্যাদা এবং মানবিক অধিকারের নিশ্চয়তা পেয়েছি, আমরা আদালতের কাছে এর অধিকার আমরা প্রয়োগের ক্ষেত্রে তাদের যে প্রোটেকশনটা আমরা পাচ্ছি, এই বিষয়গুলো যেমন একদিকে রয়েছে, সেদিক থেকে আমাদের তো প্রতিষ্ঠানের প্রতি যে আনুগত্য এবং প্রাতিষ্ঠানিকভাবে আইনের এবং সংবিধানের যে মর্যাদায় রাখার প্রশ্ন, তার মূল যে জায়গা সেটা হচ্ছে যে আমি অন্যের অধিকার সম্পর্কে সচেতন থাকব। অতএব আমার সেইভাবেই আমার নিজের অধিকারটা কিন্তু আমি প্রোটেক্ট করতে পারি। যদি আমি আপনাকে সম্মান দেই, মর্যাদা দেই, তো আমি কিন্তু সম্মানিত এবং মর্যাদা প্রাপ্তির যোগ্য হই। তা আমাদের ওই জিনিসটা নেই। আমরা মনে করি যে আমার সম্মান বা আমার অধিকার বা আমার পাওয়ার বা প্রাপ্য বা ন্যায্য অন্যায্য সব কিছুই আমি যেটা চাবো সেটা সেভাবে হতে হবে। এটা একটা আসপেক্ট। দ্বিতীয়ত হচ্ছে যে আমরা
বাংলাদেশে কখনোই কিন্তু ইনস্টিটিউশন গড়ে ওঠেনি। এখানে কখনো বড় কোনো সাম্রাজ্য ছিল না, এখান থেকে নিজেদের গড়ে ওঠা ছোট ছোট রাজন ছিল নানা সময় নানা জায়গাতে, এবং এগুলো খুব স্থায়ী তো বেশি দিন ছিল না, এক একটা খুব কম সময়ের ভিতরে এটা বদলি হয়েছে। তার ফলে ভাঙাগড়ার দেশ অনেকটা এই নদী ভাঙনের দেশের মতো। তো সেই কারণে আমাদের প্রাতিষ্ঠানিক কাঠামোগুলো সেভাবে গড়ে ওঠেনি, তার ভিতটা খুব শক্ত হয়নি। এবং যেটা আমাদের পরবর্তী পর্যায়ে আমাদের আদায় করতে হয়েছে, ব্রিটিশ বিরোধী আন্দোলনে বলেন বা পাকিস্তান আন্দোলনের সময় হোক বা বাংলাদেশের ব্যাপারেই হোক, আমাদের যে আসপেক্টটা ছিল যে মানি না মানব না। কিন্তু যখন আমি একটি স্বাধীন দেশ, আমাদের 30 লক্ষ শহীদের রক্তের বিনিময়ে যেটা আমরা দেশ পেলাম, তখন আমাদের যে সংস্কৃতিটা সবচেয়ে বেশি স্থায়ীকরণের দরকার, সেটা হচ্ছে যে মানব এবং মানাতে হবে। অতএব আমি মানব, আপনি মানবেন, এবং এটা আমার সকলকে মানাতে হবে। তো এই যে একটা কালচার স্পিরিট তৈরি করা, সেটা আমাদের গড়ে ওঠেনি। আর তৃতীয় হচ্ছে যে আমাদের প্রাতিষ্ঠানিক কাঠামোগুলো আমরা কিন্তু সঠিকভাবে তৈরি করতে পারিনি, এবং সেটা যে কোনো কাঠামোই বলেন না কেন এখন খুব একটা ক্ষয়িষ্ণু জায়গাতে রয়েছে, এবং এর যে ভিত্তিটা যে শক্ত থেকে আরও দৃঢ় হবে, সেটা না হয়ে এটা শক্ত থেকে আরও দুর্বলতার দিকে চলে যাচ্ছে। এবং তার যে কোয়ালিটি কন্টেন্ট, তার যে গুণগত মান, এটা যে বেড়ে ওঠার কথা, সেটা হচ্ছে না। এবং সবচেয়ে বড় আমাদের ভাবনার কথা, সেটা হচ্ছে যে আমাদের যে শিক্ষার যে মান যেভাবে নেমে গেছে, আমরা ভবিষ্যতে এই দেশ পরিচালনার জন্য লোক পাবো কোথায়? সেখান থেকে আমরা অ্যাডমিনিস্ট্রেশনসের লোক কীভাবে আসবে, আমার বিচারক নিয়োগের ক্ষেত্রে আমি কীরকম লোক পাবো, আমার পার্লামেন্টে কীরকম লোক যাবে, এবং বিভিন্ন যে সংস্থাগুলো আছে সেগুলো চালাবার, রাষ্ট্র চালাবার যে কাঠামো আছে, সেখানে আমরা লোক তৈরি করছি না। লোক তৈরি করছি কিন্তু মানুষ তৈরি করছি না। অতএব আমাদের লোক বাড়ছে কিন্তু মানুষ তৈরি করতে পারছি না। তো সেই কারণে যে বেসিক জায়গাতে যেখানে আমার জোর দেওয়ার কথা, যে একটি দায়িত্বশীল নাগরিক গড়ে তোলবার ক্ষেত্রে আমাদের স্কুলে, প্রাইমারি স্কুল থেকে শুরু করে আমাদের পরিবারের যে সংস্কৃতি, সেই সংস্কৃতিতে এইগুলোকে আরও দৃঢ় করে গড়ে তোলার যে প্রচেষ্টা, সেগুলো অনুপস্থিত। তার ফলে আমাদের যে এই হিংসা, দেশ, এগুলো যেমন একদিকে রয়েছে, আর একদিকে আমরা দেখতে পাচ্ছি যে আমাদের যে সমস্ত কনফ্লিক্টগুলো হচ্ছে, কনফ্লিক্টগুলো রিজলভ করবার জন্যে আমরা নিজেরা রিজলভ করতে পারছি না, এটা উপচে পড়ছে। সেটা আপনার পরিবারে হোক বা স্কুলে হোক বা মাঠে হোক বা রাস্তায় হোক, ছোট থেকে বড় সব জায়গায় একই রকম অবস্থা। অতএব ছোটোবেলা থেকে আমরা শিখছি যে যদি আমার সাথে আরেকজনের বনিবনা না হয়, তাহলে পরে মুখে অশ্রাব্য কথা বলা বা হাত পা নাড়াচাড়া করা। তো এই যেগুলো এসে যাচ্ছে, তার ফলে কিন্তু আমাদের ছোটোবেলা থেকেই আমরা বুঝতে পারছি যে একটা যদি হয়, কনফ্লিক্ট হয়, সেই কনফ্লিক্ট রিজলভ করবার জন্যে সবচেয়ে বড় জিনিস হচ্ছে যে আপনার আধিপত্য। এবং এই আধিপত্য এখন আমাদের অর্থনৈতিক জীবনে আধিপত্যবাদ সৃষ্টি হয়েছে, রাজনৈতিক জীবনে আধিপত্যবাদ, সামাজিক আধিপত্য। অতএব আবার দুর্বৃত্তায়ন এবং আধিপত্যবাদের দুটো একত্রিত গেড়ে পড়েছে। আপনাকে ধন্যবাদ, আপনি বিষয়টি অনেক সুন্দর করে বলেছেন। আমি একটু ডক্টর শাহজিন মালিকের কাছে আসি যে ৭১ মানবতা বিরোধী অপরাধের বিচারের বিষয়টি অবশ্যই আমাদের বিচারহীনতার সংস্কৃতি থেকে উত্তরণের একটি অংশ, এটা নিঃসন্দেহে বলা যাবে, আপনারা সবাই বলছেন এই কথা। কিন্তু বিচারহীনতার সংস্কৃতি থেকে বেরিয়ে আসতে আর কোন বিষয়ে বা কোন কোন বিষয়ে রাষ্ট্রের নজরদারি প্রয়োজন বা আমাদের এটি করতে হবে, যদি একটু আলোকপাত করতেন। বিচারহীনতা আমার মনে হয় যে একটা সত্য হোক মিথ্যা হোক, জনমনে একটা ধারণা তৈরি হয়েছে যে রাজনৈতিক ব্যক্তিরা থাকলে কিছু অনেক প্রতিষ্ঠানগুলি পক্ষপাতিত্বমূলকভাবে কাজ করে। সত্য হোক মিথ্যা হোক, এই ধারণাটা কিন্তু ক্রমান্বয়ে আমরা এই ধারণা আরো জনমনে অ্যাড করছি। আমরা যেমন হাইকোর্টে বসে আমরা কোন কোর্টে কেস গেল, কে পার্টি, এই দেখে বলে দিতে পারি যে এই রেজাল্ট হবে। এটা কি করে বলি আমরা? হয়তো আমরা 90% কারেক্ট
10% ভুল হতে পারে, কিন্তু বলতে পারে যে এই রেজাল্ট হবে, এই হবে। কি করে বলতে পারি? তাহলে যদি আমাদের সেইটুকু না থাকে বিচারের কনফিডেন্স বা সেই ধরনের ইম্পার্শিয়াল বিচার পাবো, তাহলে সে দেশ কোথায় যাবে আপনি বলেন? হ্যাঁ, ওই পক্ষপাতিত্বতা থেকেই আপনি যেটা বলছেন, এই পক্ষপাতিত্বতা থেকে বেরিয়ে আসতে হবে। মানে প্রতিষ্ঠানগুলি এখন যেটা খুব গত এক সপ্তাহ বা 2 সপ্তাহ ধরে যেটা খুব বেশি খবরে আসছে, দুর্নীতি দমন কমিশনের ব্যাপার। যে দুর্নীতি দমন কমিশন ওই মানে ক্ষমতাসীন রাজনৈতিক দলে সবাইকে দায়মুক্তি দিয়ে দিচ্ছে। তো এখানে জনগণের মনে হচ্ছে যে ওই পক্ষপাতিত্ব, যেখানে মানে বিরোধী দল হলে তাদের বিরুদ্ধে দুর্নীতির মামলা খুব জোরে সোরে হচ্ছে, আর সরকারি দলের লোক হলে দুর্নীতির অভিযোগ থাকলে তাদের দায়মুক্তি হয়ে যাচ্ছে, বরং যাতে কোনোদিন আর মামলা হতে না পারে, সরকার পরিবর্তন হলেও যাতে মামলা হতে না পারে সেই দায়মুক্তি। অর্থাৎ এখানে ওই পক্ষপাতিত্বের ব্যাপারগুলি সব চলে আসছে। কিন্তু এই বিষয়টি কি ঠিক? আসলে দুর্নীতি দমন কমিশন যদি কাউকে বলেও যে সে দুর্নীতির সাথে যুক্ত না, তার বিরুদ্ধে পরে আর কোনো অভিযোগ গঠন হতে পারবে না? এটা তো ফৌজদারি। সে তো ডিফেন্স নেবে যে আর্টিকেল 35 না 35 যে এখন যেগুলো হচ্ছে কোর্টে গিয়ে যে দুর্নীতি দমন কমিশন রিপোর্ট দিচ্ছে যে তার বিরুদ্ধে আমরা কিছু পাই নাই, অতএব তার বিরুদ্ধে যে মামলাটা দায়ের হচ্ছিল ওই মামলাটা খারিজ হয়ে যাচ্ছে। তো এটা একটা বিচারিক প্রক্রিয়া শেষ হয়ে যখন খারিজ হয়ে যাচ্ছে তখন এটাকে দুর্নীতি দমন কমিশন বলছে যে এটা তদন্তের প্রক্রিয়া, আমরা তদন্তে পাই নাই। কিছু মনে করবে না, দুর্নীতি দমন কমিশনটা কাজই হচ্ছে টু পলিটিক্যাল ভিক্টিমাইজেশন। কাউকে যদি পলিটিক্যালি ভিক্টিমাইজ করতে চাও, তাহলে দুর্নীতি দমন কমিশন থেকে একটা নোটিশ পাঠাবার ব্যবস্থা করো। এই হচ্ছে হোল জিনিস। ইট ইজ ইউজ ফর নট ফর দুর্নীতি বাট ফর আদার পারপাস। এই পক্ষপাতিত্বটাই খুব আমার মনে হয় যে আমাদের সবচেয়ে বড় সমস্যা হয়ে গেছে। আর এখানে যেটা হচ্ছে যে দূরদৃষ্টির অভাব, মানে যারা এখন ধরেন ক্ষমতায় আছে, আমি এই সরকারের কথা বলছি না, অতীতেও যখন আগে বিএনপি সরকার ছিল তারাও ঠিক একইভাবে পক্ষপাতিত্ব করেছে, হয়তো এখানে 19 আর 20-এর ব্যাপার। এই পক্ষপাতিত্ব হয়ে সরকারগুলি মনে করছে যে তারা লাভবান হচ্ছে, দেশ এগিয়ে যাচ্ছে। যে এইটা যে সম্পূর্ণ ভুল ধারণা, এই ধারণা যত ভুল, এটা যতদিন না তারা মানে বুঝতে পারবেন ততদিন পর্যন্ত পক্ষপাতিত্ব চলবে। পক্ষপাতিত্ব চললে লোকের আস্থা থাকবে না, এবং লোকের আস্থা না থাকলে তখন আইনের প্রতি শ্রদ্ধা থাকবে না। তো সমস্যাটা হয়েছে আমাদের ওই রাজনৈতিক নেতৃত্বের খুব মানে শর্ট সাইটেডনেস। তারা দূরদর্শীভাবে কিছু দেখছে না, অর্থাৎ এই করে করে যে সমাজটাকে মানে নষ্টের দিকে নিয়ে যাচ্ছেন সেটা তারা উপলব্ধি করতে পারছেন না। যেটি ব্যারিস্টার আমিরুল ইসলাম বলছিলেন যে আইনের বদলে তখন আধিপত্য বা ন্যায়ের বদলে আধিপত্যটি একটু বড় হয়ে যায়। আমরা একটা বিরতি নিয়ে ফিরে আসি। ব্যারিস্টার রফিকুল হক, আপনার কাছে জানতে চাইবো ব্যারিস্টার এম আমিরুল ইসলাম একটি বক্তব্য বা একটি দাবি উদ্ধৃত করে যে উনি 2012 সালের নভেম্বর মাসের শুরুতে উনি দাবি করেছিলেন যে জামায়াতের নিবন্ধন বাতিল করার একটি দাবি তুলেছিলেন। পরে তা নিয়ে নানা ধরনের কথা হয়েছে। এইটা রাষ্ট্রের নির্বাহী আদেশ নাকি আইনি প্রক্রিয়ায় করা উচিত, এই বিষয়ে আপনার মন্তব্য শুনতে চাইবো। আমরা এটা জামাতকে তো ইলেকশন কমিশন করে দিয়েছেন, রেজিস্ট্রেশন বাতিল করেছে, মানে সেটা দল হিসাবে জামাতকে নিষিদ্ধ করার প্রক্রিয়াটা কি আইনের প্রক্রিয়ায় হওয়া উচিত বা নির্বাহী আদেশ হওয়া উচিত, না কোর্টে এটা না? নির্বাহী আদেশে তো হতে পারে না, নির্বাহী আদেশে হলেও তারা সেটা চ্যালেঞ্জ করবে, কিন্তু এটা করা দরকার, করে লেট ইট বি টেস্টেড যে জামাত পার্টি অ্যাজ এ পার্টি থাকবে কি থাকবে না। সো ফার ইলেকশন কমিশন অলরেডি ওটা নিবন্ধন বাতিল করার ব্যাপারে নিবন্ধন বাতিল করে, কিন্তু সেই ক্ষেত্রে একটু সুযোগ থাকছে যে তারা কিছু পরিবর্তন করে আবার চলে আসতে পারবে কিনা, সেটাও একটা দল হিসাবে। হোল জিনিস হচ্ছে যদি আমাদের মাইন্ডসেট চেঞ্জ না হয়, ওই যত যাই বলুক এইরকমই চলবে। তবু ওভারঅল যদি সব বিচার করে দেখেন, গত 10 বছর আমরা এখন অনেক অনেক বেশি এগিয়ে এসেছি সব দিক থেকে। হ্যাঁ, আপনি ফাইন্যান্সিয়াল বলেন, ইন্ডাস্ট্রিয়াল বলেন, এই যে গার্মেন্টস ইন্ডাস্ট্রি, আপনি নুরুল কাদের বলে কাউকে নাম শুনেছেন? নুরুল কাদের, আচ্ছা, নুরুল কাদের ওয়াজ দ্য ফার্স্ট গার্মেন্ট ইন্ডাস্ট্রি যখন করে, হ্যাঁ, তার কথা কেউ বলে না, কিন্তু গার্মেন্ট ইন্ডাস্ট্রি আমাদের মেন সোর্স অফ ইনকাম। রাইট, চিন্তা করে দেখেন। ওইটার বন্ড গার্মেন্ট, মুসা সাহেবের বন্ড গার্মেন্ট ছিল না, নুরুল কাদের দেশ গার্মেন্ট। আমরা একটা বিরতি নিচ্ছি। বিরতির পর ফিরে এসে ব্যারিস্টার এম আমিরুল ইসলাম আপনার কাছে জানতে চাইবো যে জামায়াতকে দল হিসেবে নিষিদ্ধ করার যে দাবিটা উঠছে, গত 2 বছর এর নিয়ে অনেক আলোচনা হয়েছে, সেটা কি প্রক্রিয়ায় করা উচিত বা সেটা আসলে একটি উপযুক্ত দাবি কিনা, সে ব্যাপারে আপনার এবং ডক্টর স্বাধীন মালিকের মন্তব্য একটু শুনবো। আমরা একটা বিরতি নিয়ে ফিরছি আপনার কাছে।